আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। যেতে হবে তারেক রহমানকে। তারেক রহমান বলেছিলেন, বাংলাদেশ সরকার বলেছিল যে আগস্টের শেষে সময় দেওয়া যায় কিনা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন চলে যাচ্ছেন আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে। কাজেই সে সময়টায় তার আর সময় নেই আর বাকি বছরের কোনো সময়ে। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তাকে যদি ভারত যেতে হবে এই ২১ থেকে ২৬ তারিখের মধ্যেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফরে যাবেন, আদৌ কি যাবেন? তিনি বোধহয় যাবেন না। তার দাওয়াতপত্রে তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করা হয়নি, তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি। ভারত গেলেই কি তিনি দ্বিপাক্ষিক সফরের সুযোগ পাবেন? ভারত তাকে এখন কেন যেতে হবে যখন দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণের কথা দেওয়া ছাড়া কিভাবে ভারত আশা করে যে তারেক রহমান দিল্লি পৌঁছে যাবেন? এসব প্রশ্নে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম সয়লাব এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, মানব জমিন রীতিমতো শিরোনাম করে ফেলেছে যে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যখন কিনা দিল্লি শুধু যে শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে তাই নয়, দিল্লিতে বসে সারা পৃথিবীর সংবাদদাতাদের সঙ্গে সংবাদ সম্মেলনের অনুমোদন দিচ্ছে, তখন কিছুতেই তারেক রহমান ভারত সফরে যাবেন না। তখন তারেক রহমান এক রকমের ছুটে ভারত রওনা হয়েছেন। ছুটে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে, এই শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, কারণ এখন তাকে ভারত সফরে যেতে হবে ২১শে আগস্ট বা ২৪শে আগস্ট, মানে ২১ থেকে ২৬শে আগস্টের মধ্যে দুদিনের সফরটা তাকে সেরে ফেলতে হবে। এই পরিস্থিতিতে বলতেই হয় তিনি ছুটে যাচ্ছেন, কারণ ১৬ তারিখ চলে যাচ্ছে, এখনো বাংলাদেশের সরকার বা ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে কিচ্ছু জানায়নি। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আর ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ২১ থেকে ২৬শে আগস্ট এই সময়টুকুর মধ্যে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে দিল্লি উপস্থিত হতে না পারেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ না করেন, তাহলে বাকি বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর কোনো সময়সূচিতে কোনো জায়গা ফাঁকা নাই, কোনো সময় নাই যখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ছুটে যাওয়াটা স্পষ্ট হয়ে ওঠে তারেক রহমানের, যখন কিনা ১৬ তারিখ পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি বটে, কিন্তু ২১ থেকে ২৬-এর মধ্যে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডিজেল চাইতে, গ্যাস সমস্যার সমাধানে জ্বালানি সহযোগিতা চাইতে, গার্মেন্টসের কাঁচামাল আসার পথ পরিষ্কার করতে, এমন আরো নানাবিধ মানে ট্রান্সশিপমেন্ট আবার চালু করতে, যাতে গার্মেন্টসের পণ্য স্থলবন্দর পার হয়ে ভারতে গিয়ে ভারত থেকে বিমানে করে ইউরোপ সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে, এরকম নানাবিধ বিষয় নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে যেতেই হচ্ছে। এবং এই যে এত অল্প সময়ের মধ্যে হঠাৎ করে এই ঘোষণাটা শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার দেবে, তাতে নিশ্চিতভাবেই প্রশ্ন ওঠে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কি তাহলে ওই সময়টাতে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, নাকি ভারত যাওয়া, দিল্লি যাওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে সব কাজ পাশে সরিয়ে তাড়াতাড়ি দৌড়ে ২১ থেকে ২৬শে আগস্টের মধ্যে এত অল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত নিয়ে দিল্লি পৌঁছে যেতে হচ্ছে? নাকি এই পুরোটাই একটা নাটক ছিল? আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে তিনি দিল্লি যাওয়ার সুযোগ পাবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ পাবেন। দেখেন, সেপ্টেম্বরে ব্রিক্সের আমন্ত্রণটা যখন এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের, তখনও যে বাংলাদেশের তরফে জোর প্রচেষ্টা চালানো হচ্ছিল একটা দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের, সেটা কিন্তু তখন সংবাদ মাধ্যমে খবর হয়েছিল। ভারতে একটা দ্বিপাক্ষিক বৈঠকের সূচি সহ ভারত সফরে যাওয়ার প্রত্যাশাটা তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর থেকেই ছিল, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন সেই বিশ্ব নেতা বা সেই সরকার প্রধান যিনি কিনা প্রথম তারেক রহমানকে কিন্তু একটা ভীষণ আন্তরিকতাপূর্ণ চিঠি পাঠিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে দিয়ে তারেক রহমান শপথ গ্রহণের দিনেই, যেখানে স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান যাতে শিগগিরই ভারত সফরে
সফরে যান, সেই স্বাগত জানানো বার্তা ছিল, সেই আমন্ত্রণ পত্র ছিল। কিন্তু এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে সফরে গিয়ে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরটাকে ফাইনাল করবেন, চূড়ান্ত করবেন ঠিক করা ছিল, সেই সফরের আগেই তারেক রহমান সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করে রেখেছিল ইউনূস সরকার, সেটাকে আইনে পরিণত করে এবং নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ পুরো ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা বেঁকে বসেন যে যেই তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিয়ে ভারতের পূর্ণাঙ্গ সমর্থনে ডিসেম্বরে দেশে ফিরতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতায় বসতে পেরেছেন, এবং ভারত যাকে দেশে আনতে, ক্ষমতায় বসাতে শুধু নিজেরা পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে তাই নয়, বাংলাদেশের ভেতরে সেনাবাহিনী সহ শক্তিশালী পক্ষগুলোকে এক রকমের রাজি করিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এর পক্ষে নিয়ে এসেছে। তারপর তারেক রহমানের যেটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া ছিল ভারতকে, যে তিনি ক্ষমতায় এলে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবেন, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন, করে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনবেন, যার ফলে যে ভারত বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে যে মূল বয়ান চলে এসেছে সেভেন সিস্টার্স ছিনিয়ে আনা এবং কথায় কথায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং ভারত বিরোধী স্লোগান, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিকে সরিয়ে আনবেন। সেই জায়গায় না গিয়ে তারেক রহমান যখন নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করলেন সরকার গঠনের পরপরই, তখন ভারত সরকার বেঁকে বসলো এবং খলিলুর রহমান কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কোনো দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র নিয়ে আসতে পারলেন না। তারেক রহমান তারপর ভেবেছিলেন যে চীন সফরে গেলে ভারত এমন বেকায়দায় পড়ে যাবে যে তারপর নিশ্চয়ই উতলা হয়ে উঠবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভারত এরপর একটা আমন্ত্রণ পাঠায় বটে, কিন্তু সেটা বিমস্টেক সভাপতি তারেক রহমানকে পাঠায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নয়। যখন তারেক রহমান দীনেশ ত্রিবেদীকে সাক্ষাৎ দেন এবং সেই একই দিনে ভারতের গোয়েন্দা প্রধান চিফ পারাগ জৈন আরো 3 কর্মকর্তাকে নিয়ে ঢাকায় চলে আসেন, সে প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, এরপর সব পাল্টে যেতে থাকে। দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী আর প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে বসলে সমাধান হবে না, এমন কিছুই থাকতে পারে না। চিফ ঘুরে যাওয়ার পরদিনই দেখা যায় যে একদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন, আর বাংলাদেশে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস লোক সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তারেক রহমান শিগগিরই ভারত সফরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তায় নিয়ে আসা হবে, পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি ন্যায় বিচার পাবেন। আর ওইদিকে সরকারকে দেখা যায় যেই দাবিটাও ভারত সরকারের তরফে দীর্ঘ সময় ধরে তারেক রহমানের কাছে ছিল, নির্বাচনের আগের থেকেই ছিল, তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া ছিল বাংলাদেশে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা, কারণ বাংলাদেশ জুড়ে ভারতের গোয়েন্দা সংস্থার তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদতে জঙ্গিবাদের এক ব্যাপক বিকাশ ঘটেছে। বাংলাদেশের সরকার ওদিকে সারা দেশে নানা রকম জঙ্গি বিরোধী অভিযানও পরিচালনা শুরু করে, আর জাতিসংঘ বলে বসে বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গাড়া শুরু করেছে। এই সব মিলিয়ে তারেক রহমানের দিল্লি ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে শেষ পর্যন্ত তিনি একটা তারিখ পান বটে দীনেশ ত্রিবেদীর মধ্যস্থতায়। তিনি দিল্লি গিয়ে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারিখটা বের করে দেন, 21 থেকে 26 আগস্টের মধ্যেই গেলে যেতে হবে তারেক রহমানকে। তারেক রহমান বলেছিলেন, বাংলাদেশ সরকার বলেছিল যে আগস্টের শেষে সময় দেওয়া যায় কিনা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন চলে যাচ্ছেন আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে, কাজেই সে সময়টায় তার আর সময় নেই আর বাকি বছরের কোনো সময়ে। কাজেই
তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তাকে যদি ভারত যেতে হবে এই 21 থেকে 26 তারিখের মধ্যেই। আর তাই যখন বাংলাদেশের পত্রিকা লিখছে যে প্রত্যর্পণ ইস্যুতে একটা সিদ্ধান্ত না হলে তারেক রহমান ভারত যাবেন না, বাংলাদেশের পত্রিকা যখন লিখছে যে 11 বছর ধরে যে তিস্তার সমস্যার সমাধান হয়নি, সেই সমস্যার সমাধান না হলে তারেক রহমানের কি ভারত সফর যাওয়া উচিত হবে না হবে না, কিংবা বাংলাদেশের পত্রপত্রিকা যখন এমন গল্প তৈরি করার চেষ্টা করছে যে ভারত নাকি অভাবনীয় এক উপহার দেবে তারেক রহমান যদি ভারত যান, সেটা নিশ্চিত হলে এই প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমানকে নিয়ে যেতে চাইছে, কিংবা তারা যেমন বলছিল যে আবার বিশেষ দূত পাঠিয়ে একটা আমন্ত্রণ পত্র পাঠাবে, নতুন করে আমন্ত্রণ পাঠাবে, আসলে এর কিছুই ঘটছে না। গতকালকেও 15ই আগস্টের দিনেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে 15ই আগস্টের অনুষ্ঠান পরিচালনা করেছেন, সভাপতিত্ব করেছেন, সেটা আবার ফেসবুকে লাইভও হয়েছে নিয়মিতভাবেই যেমনটা হয়। আর ওইদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেই যাচ্ছেন তারা খতিয়ে দেখছেন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বরং ভারতের সংবাদ মাধ্যমের খবর হচ্ছে এই যে তারেক রহমান ভারতে গেলে ভারত সরকার শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন, কিভাবে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় ফিরতে পারেন, যে কথাটা, যে শর্তটা এর আগে চিফ পারাগ জৈন এসে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের জানিয়ে গেছেন, সেই আলাপটাই বিস্তারিতভাবে এবার করবেন। এবং তারেক রহমান যাতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ রোধ করা, বাংলাদেশে ভারত বিদ্বেষী রাজনীতির অবসান ঘটিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেসব প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরতে পেরেছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সেসব প্রতিশ্রুতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার। এ দফায় তাকে সেটাই মনে করিয়ে দেবেন এবং ভারত সফর শেষে ফিরে একটা একটা করে প্রতিশ্রুতি রক্ষা শুরু করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার বিনিময়ে তিনি এই ভয়াবহ জ্বালানি সংকটের সময়ে বাংলাদেশে যখন একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকের সার নাই, ডিজেল নাই, এরকম একটা সময়ে তিনি ভারত থেকে নিরবচ্ছিন্নভাবে ডিজেল পাবেন, নেপাল থেকে ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আনবেন এবং বাংলাদেশের গার্মেন্টসে কাঁচামাল আসার পথ প্রশস্ত হবে। বাংলাদেশের গার্মেন্টসের তৈরি পণ্য ভারতের স্থলবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার যে সুবিধা ছিল, সেটাও হয়তো বাংলাদেশ ফিরে পাবে। তারেক রহমান জানেন শেখ হাসিনাকে ফিরে পাবার চাইতে এসব সুবিধা পাওয়া এখন তার সরকার টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি। আর তারেক রহমান এটাও জানেন এসবের বিনিময়ে তাকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে, শেখ হাসিনাকেও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। নানান যন্ত্রণায় জর্জরিত একটা দেশ বাংলাদেশ, এমনি তাদের নানান রকমের অবস্থা খারাপ, তারপর মরার ওপর খাঁড়ার গা আসতে চলেছে। মার্কিন কংগ্রেসে একটা প্রস্তাব এনেছেন ডিক লরি, ডেমোক্রেটিক, তিনি প্রস্তাবটা এনেছেন যে এই যে খুন, সন্ত্রাস, তারপর ধর্ষণ এবং মৌলবাদের মাথাচাড়া দেওয়া, সব মিলিয়ে বাংলাদেশ সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আমি দিন 15 আগে আপনাদের কাছে একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম, সেখানেই বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু FATF এর আন্ডারে পড়তে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটা মাঝে মাঝে পাকিস্তান ঢোকে আবার মাঝে মাঝেই বেরিয়ে যায় পাকিস্তানে ওই জঙ্গিবাদ নিয়ে। তা এখানেও যা অবস্থা, তাতে এখন তো ট্রাম্প খুব চাপে আছেন। এক হচ্ছে ভেনেজুয়েলা নিয়ে বিতর্ক, দুই হচ্ছে ইউক্রেনের যুদ্ধ উনি দাবি করেও উনি থামাতে পারেননি, ভোটের আগে দাবি করেছিলেন 3 দিনে থামিয়ে দেবো। তারপর ইরানের সঙ্গে ঝামেলা, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, সব মিলিয়ে ট্রাম্পের ওপরেতে একটা দারুণ চাপ তৈরি হয়েছে। এখন সেই চাপটাকে কাজে লাগাচ্ছে ডেমোক্র্যাটরা, ফলে রিপাবলিকানরা এখন একটুখানি খারাপ অবস্থায় রয়েছে যাকে বলা যায়।
এখন এটা যদি সত্যি সত্যি সংসদে যদি মার্কিন কংগ্রেসে যদি এটা প্রস্তাব পাশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে সমস্ত রকমের সাহায্য বন্ধ, কোনো দেশ থেকে কিছু কিনতে পারবে না, মানে আমাদের ভারত থেকেও কিনতে পারবে না, এবং কেউ কিছু দেবেও না এফএটিএফ এর আন্ডারে ফেলে দিলে। এতে গেলে একটা সাইড। এবং ঘটনার দ্বিতীয় সাইড হচ্ছে তারেক রহমানের ভারতে আসা নিয়ে একটা বিতর্ক তো চলছেই। এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছেন খলিলুর রহমান। তাকে তো আমেরিকা বসিয়েছে, এবং ভারতের সঙ্গে অজিত দোভালের সম্পর্ক ভারতও এর মধ্যে কিছুটা হেল্প করেছে। এখন খলিলুর রহমান তিনি তুর্কি যাচ্ছেন, গিয়ে তিনি নানান রকম এগ্রিমেন্ট করছেন, চায়না যাচ্ছেন, নানান রকম এগ্রিমেন্ট করছেন, পাকিস্তান যাচ্ছেন, নানান রকম কথা বলছেন। এবার তাকে রিজাইন করতে বলা হয়েছে। তারেক রহমান বলেছেন আপনি রিজাইন করুন। সে নারাজ। এখন জাতিসংঘের সঙ্গে যিনি জড়িত তাকে ঝপ করে বরখাস্ত তো করা যায় না, ফলে তারেক রহমান খুব মুশকিলে পড়েছেন। এখন তারেক রহমান তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটা লেজুর প্রেসার কুকার বোমা। এই সমস্ত উদ্ধার যদি হয় এবং বাস যদি করে, 2-4টে বোধহয় মারা গিয়েছেন, একটা এরকম খবর একটা পেলাম, কোনো মাদ্রাসার সামনে একটা মারা গিয়ে বিস্ফোরণ হয়েছে, সেখানে 5 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কারণ আমাদের কাছে তো খবরের কাগজ আসে না, আর মিডিয়া সব কথা তো আমাদেরকে বলে না। যার যেটা ইস্যু থাকে সেই ইস্যু নিয়ে কথা বলে, আমাদের পক্ষে জানাটা একটুখানি মুশকিল। কিন্তু এই সার্বিক পরিস্থিতির মধ্যে মানে আমার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে বোধহয় এটা একটা প্রথম দেশ যেটা একটা উন্নয়নশীল দেশ থেকে 2 বছরের মধ্যে একদম অর্থনীতির দিয়ে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। পৃথিবীতে আর কোনো দেশ নেই এত তাড়াতাড়ি 2 বছরের মধ্যে। আর এর প্রধান কারিগর তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেননি। তিনি প্রেসিডেন্ট হচ্ছেন না, তাহলে তার এসএসএফ তুলে নেওয়া হবে। এখন যে একটা মামলা হয়, এর আগে মামলা হয়েছিল, অ্যাকসেপ্ট করা হয়নি। এবার যদি ওই হামে মৃত্যুর জন্য দায়ী এই ভদ্রলোককে যদি অ্যারেস্ট করা হয়, এই মামলা করা হয়, তাহলে কি তিনি অ্যারেস্ট হবেন? এর মধ্যে আবার শেখ হাসিনা বলছেন আমি ভারতবর্ষে ঢুকে যাব। সব মিলিয়ে তারেক রহমানের অবস্থা এখন খারাপ। তারেক রহমানের কিন্তু ভারতবর্ষে আসার কোনো রকম ইচ্ছেই নেই। আপনারা যতই দাবি করুন না কেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি রণদীপ জয়সওয়াল কি বলেছেন। রণদীপ জয়সওয়াল বলেছেন আমরা চিঠি দিয়েছি, আমরা ওনাকে আমন্ত্রণ পত্র দিয়েছি, আমরা বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ পত্র দিয়েছি। এরপর ওই দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে কোনো রকম সাড়া পাইনি। যখন সাড়া পাবো তখন আমরা ব্যবস্থা নেব। ওনার এটা আমি দিয়ে দিলাম। এই অবস্থার মধ্যে আপনারা যে সমস্ত মন্ত্রী রয়েছেন, একজন কেউ বলছেন যে আমার গ্যাস দিতে 2 বছর সময় লাগবে। তা 2 বছর কি রোগের সব হাঁড়ি কড়াই তুলে দিয়ে 2 বছর শুয়ে থাকবে? তা আপনি আছেন কি করতে? মন্ত্রী হয়ে আছেন কি করে? আর একজন আবার বলছেন যে না, আমি তো আর মাটির মধ্যে গিয়ে আমি তো আর তেল তুলে আনতে পারবো না, সেটা সম্ভব নয়। তো এরা এই যে নির্লজ্জ যে সমস্ত মন্ত্রীরা রয়েছে, বিদ্যুৎ মন্ত্রী বিশেষ করে টুকু, সে গতবারও যে কাণ্ড করেছিল এবারেও সেই কাণ্ড করেছে। সুতরাং তারেক রহমানকে নির্দোষ এই কথাটা আপনি বলবেন কি করে? যে হ্যাঁ উনি চেষ্টা করছেন, উনি আইন শৃঙ্খলা উন্নতি করার চেষ্টা করছেন,
উনি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন। উনি পার্শ্ববর্তী সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষেই উনি যে অনীহা প্রকাশ করছেন, তার কারণ হচ্ছে জামাতকে ভয় আর জামাতের সাঙ্গপাঙ্গগুলোকে ভয়। তা অতই যদি ভয় হয়, তাহলে মুচলেখা দিয়ে আপনি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মুচলেখা দিয়ে আপনি এলেন কেন? একবার মুচলেখা দিয়ে তো আপনি বিদেশ গেলেন, 17 বছরে বিদেশ থাকলেন, আবার একটা মুচলেখা দিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়ে এসে আপনাকে তো মুচলেখা স্পেশালিস্ট বলতে হবে। সব জায়গায় আপনি মুচলেখা দিচ্ছেন। তো সব নিয়ে বাংলাদেশ কিন্তু একটা ঘোটালার মধ্যে পড়ে গেছে। এই বাংলাদেশ কিন্তু আগামী দিনে খুব দুর্যোগের মধ্যে দিয়ে যাবে, যেটা আমি আগেও বলেছিলাম, দিন 15 আগে FATF পড়তে পারে। সেটা কিন্তু হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেস যদি ওই ডেমোক্র্যাট সাংসদের এটা নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা করে এবং ট্রাম্পকে প্রেশার দেয়, অথবা মার্কিন কংগ্রেস নিজেই, কারণ রিপাবলিকানরা অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে চলে গিয়েছে, তাহলে এখন ট্রাম্পের বিরুদ্ধে যারা গিয়েছে তারাও যদি ভোট দিয়ে দেয়, তারপরে ট্রাম্পের কিছু করার থাকবে না। ট্রাম্পকে ওই উপেক্ষা করে মার্কিন কংগ্রেসই স্যাংশন চাপিয়ে দেবে। আর স্যাংশন চাপিয়ে দিলে আপনারা কোথাও দিয়ে কিছু পাবেন না। আপনার দুর্ভাগ্যের জন্য আপনারাই দায়ী, আপনার নেতারাই দায়ী। মানে আপনারা বলতে কি, আমি সাধারণ মানুষকে বলছি না, আমি বলছি যারা এই সমস্ত উৎপাতকারী আর মন্ত্রী পরিষদ যারা, তাদের কথা বলছি। সাধারণত মানুষ তো খেটে খাওয়া মানুষ, তারা চায় দুবেলা শান্তিতে থাকতে, খাবারটা জুটুক, আমার কাজটা জুটুক। এখন খাবারও নেই, কাজও নেই, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি সরকারের মধুচন্দ্রিমা বা হানিমুন পিরিয়ড এটি শেষ হয়ে গেছে, অর্থাৎ 6 মাস চলে গেছে। এই সময়ের মধ্যে বিএনপি সরকারের সফলতা আপনি কতটুকু দেখলেন, কিংবা সরকার নিজেদেরকে কতটুকু সফল বা ব্যর্থ মনে করল? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকারের যে অহমিকা, সরকারের আত্মতুষ্টি এবং নিজেদের সফলতার ব্যাপারে তাদের যে উন্নাসিকতা, এটি অতীতের যে কোনো সময়ের যে কোনো সরকারের চাইতে অনেক অনেক বেশি। সরকার ঠিক বুঝতে পারছে না হোয়াট ইজ গোয়িং অন, বাংলাদেশ আসলে কি হচ্ছে। সরকার অনুধাবন করতে পারছে না হোয়াট শুড বি গোয়িং অন, তাদের আসলে কি করা উচিত। অতীতের সরকারগুলো যেভাবে নিজেদের গুণকীর্তন করত এবং নিজেরা দায় না নিয়ে সকল দায় অতীতের সরকারের উপর চাপাতো, বিরোধী দলের উপর চাপাতো এবং এদেশে লুকিয়ে থাকে বিভিন্ন রকম সিন্ডিকেট যারা রয়েছে তাদের উপর চাপাতো, ঠিক একই কায়দায় বর্তমান সরকার অতীতের যে সকল রেকর্ড ছিল সেই রেকর্ডগুলোকে ত্রিমাত্রিক ওয়েতে আরও বড় সড়ো করে এরা নিজেদেরকে সাধ্য তেঁতুলের বেশি, নিজেদেরকে সফলতার এবং সততার বিমূর্ত প্রতীক, আর বর্তমান জমানার যত দুর্ভোগ দুর্দশা, যত কিছু কুফল, তার সব কিছুই হয় ইউনূস সরকারের, হয় শেখ হাসিনার সরকারের, অথবা ভারতের, অথবা ভূত প্রেত যাকে বলে রাক্ষস খোকসের কারণে হচ্ছে, এরকম একটা ভাবসাব তাদের মধ্যে চলে এসেছে। এর কারণটা কি, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমার মতামত বলে নিই। আমার দৃষ্টিতে এই সরকারের ন্যূনতম সফলতা উল্লেখ করার মতো সফলতা নেই। এটা হলো নির্মম বাস্তবতা। এমনকি শেখ হাসিনা সরকার তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ধারাবাহিকতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অসংখ্য মন্দ কাজের মধ্যে যে সকল ভালো কর্ম ছিল, সেই কর্মগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। শেখ হাসিনার জামানতে
মানুষের একটা বিশ্বাস ছিল, ইউনূসের জমানাতে মানুষের একটা বিশ্বাস ছিল। কিন্তু বর্তমান জমানাতে গত 6 মাসে কোনো মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা এই দুটো বিষয় লক্ষ্য করা যাচ্ছে না। সরকার প্রথম দিন থেকে তারা যে কাজকর্মগুলো করছে সব কিছুই ম্যাজিক্যাল। ফ্যামিলি কার্ড, ডিজেল কার্ড, ফুয়েল কার্ড, বিধবা কার্ড, মানে অসংখ্য প্রায় 30-35টি বিভিন্ন প্রকৃতির কার্ড দিয়ে সারা বাংলাদেশ ভরিয়ে ফেলা হবে, এই ধরনের একটি জাদুকরী পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হলো। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো খাল কাটতে হবে, গাছ লাগাতে হবে। এখন এই যুগে কোদাল দিয়ে খাল কাটতে হবে, গাছ লাগাতে হবে, এবং এজন্য কত টাকা খরচ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু বিনিময়ে কয়টি খাল দিয়ে কি পরিমাণ মাছ আসছে, কি পরিমাণ কুমির এসছে, কি পরিমাণ পানি আসছে তার কোনো পরিসংখ্যান নেই, কিন্তু যা হবার তা হয়ে গেছে। অর্থনীতির চরম সংকট, সবচেয়ে বেশি সংকট নগদ অর্থের। স্থানীয় বিনিয়োগ নেই বললেই চলে। এমনকি এস্টাবলিশড কোম্পানিগুলো যে বিএমআরই করে, বড় বড় হাতে গোনা, যেমন ধরুন বাংলাদেশের টপ 100 কোম্পানি, তো তারা যে বিএমআরই করে, অর্থাৎ তাদের প্রতিষ্ঠানগুলোকে আধুনিকরণ করে, পুরনো মেশিনগুলো পাল্টে নতুন মেশিন নেয়, অনেকে ইউনিটগুলো বৃদ্ধি করে, এটা গত 2 বছরে ক্রমাগতভাবে কমেছে। অধিকাংশ সাম্প্রতিক যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেকে বন্ধ করে রেখেছে। ফলে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রোডাক্ট, এগুলোর সংকট বাজারে দেখা দিয়েছে। ঠিক সেই অবস্থাতে সরকার কতগুলো পরিবর্তন আনতে চাচ্ছে। 1 নম্বরে হলো যে মন্ত্রী পরিষদে বেশ কিছু রদবদল হওয়ার কথা শোনা যাচ্ছে। এর মধ্যে এলজিআরডি মিনিস্টার রূপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নিয়োগ শোনা যাচ্ছে চূড়ান্ত। আর স্বরাষ্ট্রমন্ত্রী পদে যে পানি সম্পদ মন্ত্রী আছেন শহীদুদ্দিন চৌধুরী আনি, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। বেশ কিছু মন্ত্রণালয় হয়তো রিশাফেল করা হবে। গুঞ্জন উঠেছে মন্ত্রী পরিষদকে আরও বড় করা হবে, এবং যে সকল রাজনৈতিক সহযোদ্ধা বিভিন্ন সময় বিএনপিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে হয়তো মন্ত্রী পরিষদে ইনক্লুড করা হবে। যেভাবে নুরু, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ, তাদেরকে ইনক্লুড করা হয়েছে, রাশিদকে ইনক্লুড করা হয়েছে। একইভাবে মাহমুদুর রহমান মান্না, তারপর মাহমুদুর রহমান মান্নার পরে সাইফুল হক, সেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যে ওয়ার্কার্স পার্টি রাশিদ খান মেননের দল থেকে বের হয়ে এসে বিএনপির সাপোর্টে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তৈরি করেছিল, সেই ভদ্রলোককে নমিনেশন দেওয়া হয়েছিল, পাশ করেননি তিনি। এখন তাকে যে কোনো মূল্যে সেই মন্ত্রী পরিষদে নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তো রাশিদ খান মেননের যে কন্টেম্পোরারি সাইফুল হক এবং মাহমুদুর রহমান মান্না, নাগরিক অধিকার, তো তাকে তো মোরাল্লেস আমরা সবাই চিনি। এই দুজনকে মন্ত্রী পরিষদ ইনক্লুড করার পাশাপাশি সে যে আসম আব্দুর রবের যে জাসদ, তো সেক্ষেত্রে জাসদের আসম আব্দুর রবের স্ত্রী অথবা তার দলের কোনো নেতাকে মন্ত্রী পরিষদে ইনক্লুড করা সহ তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন হিসেবে যারা বিবেচিত, তাদের কয়েকজনকে যে কোনোভাবে মন্ত্রী পরিষদে নেওয়া, বা বাইরে থেকে বুদ্ধিজীবী, সাংবাদিক, এদেরকে মন্ত্রী পরিষদে নিয়ে মন্ত্রী পরিষদের কলেবর আরও বৃদ্ধি করার জন্য নানা রকম কথাবার্তা হচ্ছে। এতে করে সরকারি ব্যয় বাড়বে, কিন্তু কাজের যে গতি, সেই কাজের গতি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর কারণ হলো যে যাদেরকে নেওয়া হচ্ছে তারা একটা সরকারি গাড়ি পাবেন, মন্ত্রীদের একটা বাড়ি পাবেন, মাসে কিছু ভাতা পাবেন, কিন্তু কোনো একটা মন্ত্রণালয় পরিচালনা করে তারা সফলতা দেখাবেন, তার ন্যূনতম নজির এই মন্ত্রী পরিষদের একজনের পরিবারে নেই, একজনের ব্যক্তিগত জীবনে নেই, একজনের পারিবারিক জীবনে নেই, কিংবা প্রাতিষ্ঠানিক জীবনে নেই। যে মানুষ নিজে সফল নন, যেমন ধরুন
মন্ত্রী হিসেবে সাইফুর রহমান সাহেব খুব ভালো করেছিলেন। এর কারণ হলো তিনি অন্যতম একজন শ্রেষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং তার কর্মজীবন ছিল সফল। আমি জাস্ট সাইফুর রহমান সাহেবের উদাহরণ দিলাম। এইভাবে অতীতে যারাই খুব ভালো মন্ত্রী ছিলেন, ভীষণ রকম ভালো মন্ত্রী ছিলেন, যেমন এম কে আনোয়ার সাহেব খুব ভালো মন্ত্রী ছিলেন। তারপর জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ সাহেব খুব ভালো মন্ত্রী ছিলেন। আনিসুল ইসলাম মাহমুদ ভালো মন্ত্রী ছিলেন। মোর্শেদ খান সাহেব ভালো মন্ত্রী ছিলেন। এরকম অনেক, রিয়াজ রহমান সাহেব ভালো মন্ত্রী ছিলেন। শমশের মুবিন চৌধুরী ভালো রাষ্ট্রদূত ছিলেন। তো তারা সবাই ব্যক্তিগত জীবনে, ছাত্র জীবনে, কর্মজীবনে, সামাজিক জীবনে অসাধারণ সফল ছিলেন। এখন এই বর্তমান মন্ত্রিসভায় আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন যাদের ব্যক্তিগত জীবনের সাহসিকতা, সফলতা, সার্থকতা, সুনাম, সুখ্যাতি এই বিষয়গুলো এতটা রিমার্কেবল যে এই মানুষগুলো রাষ্ট্রীয় পদপদবিতে বসে একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয়কে সুন্দরভাবে চালাতে পারবেন, তার একটা ট্র্যাক রেকর্ড আপনি দেখান। যাকে মানুষের কাছে হাত পেতে টাকা নিতে হয়েছে, যাকে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, যাকে নানা রকম মানবিক দুর্বলতা, চারিত্রিক দুর্বলতা, ভ্রষ্টতা, নিকৃষ্টতা, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, ব্যভিচার, প্রায় সব কিছু তার মানবিক যে গুণাবলী, সমস্ত গুণাবলীকে ছাপিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক দুর্বলতা রয়েছে। আপনি 10টা মিথ্যা কথা বলেন কিন্তু 90টা সত্য কথা বলেন। আপনি 10টা মন্দ কাজ করেন কিন্তু 100টা আপনি ভালো কাজ করেন। আপনি 10টা ব্যর্থ হয়েছেন কিন্তু আপনি 20টি সফল হয়েছেন। সেই দিক থেকে আপনি অতীতে যে সকল সরকার ছিলেন, সে সকল সরকারে যারা সফল মন্ত্রী ছিলেন, সে সকল সফল মন্ত্রীদের একটা আউটস্ট্যান্ডিং সাকসেস রেকর্ড ছিল, ইনক্লুডিং যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদেরও, ইনক্লুডিং যারা রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের সকলেরই সাকসেস রেট ভালো ছিল। কিন্তু যারা ব্যর্থ হয়েছেন দেখবেন যে তারা সবাই একই রোগে আক্রান্ত ছিলেন। সেটা বঙ্গবন্ধুর ব্যর্থ লোকজন, মোশতাকের ব্যর্থ লোকজন, এরশাদের ব্যর্থ লোকজন, সব ব্যর্থতারই, মানে যারা অঙ্কের ফলাফল সঠিক করে তাদের উত্তর এক হয়। ফলে পৃথিবীর সকল সফল মানুষ, সার্থক মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, অনুকরণীয় মানুষ অলমোস্ট সেম। যেভাবে বিল ক্লিন্টন সফল হয়েছেন, একেবারে হুবহু একইভাবে মাহাথির মোহাম্মদ সফল হয়েছেন। যেভাবে মাহাথির মোহাম্মদ সফল হয়েছেন ওভাবেই দেং জিয়াওপিং সফল হয়েছেন। দেং জিয়াওপিং যেভাবে সফল হয়েছেন একইভাবে সিঙ্গাপুরের লি কুয়ান সফল হয়েছেন। লি কুয়ান যেভাবে সফল হয়েছেন একইভাবে গামাল আবদেল নাসের সফল হয়েছেন। আর যদি আপনি ব্যর্থতার কথা ধরেন তাহলে পৃথিবীর হাজার হাজার ব্যর্থ মানুষ, অত্যাচারী মানুষ, পরাজিত মানুষ, উচ্ছেদকৃত মানুষ, নিন্দিত মানুষ সবগুলো সেম ক্যারেক্টারিস্টিক্স, সেম পরিণতি, সেম কর্ম, সেম লেখাপড়া, সেম জিনিস। তার প্রেক্ষিতে আপনি এখন বর্তমান জমানাতে যারা মন্ত্রী আছেন, যারা এমপি হয়েছেন, তাদের মধ্যে এই রাষ্ট্রে পরিবর্তন করার জন্য, এই রাষ্ট্রকে সুপথে পরিচালনা করার জন্য আপনি কয়জনকে দেখতে পাচ্ছেন? যে লোক নিজেই সকাল বিকাল অন্ধকারের মধ্যে পড়ে যায়, যেই লোক নিজের প্রতি যার ন্যূনতম সংযম বোধ নেই, যেই লোক তার নিজের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়র ওপর যার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই, সে মানুষ মন্ত্রণালয়ের একটি বড় চেয়ারে বসলে চুরি করবে, চামারি করবে, গুন্ডামি করবে, বদমাইশি করবে, রাষ্ট্রীয় অর্থ লোপাট করবে, জনগণের আমানত খেয়ানত করবে। এটাই স্বাভাবিক, এর বাইরে আর কোনো কিছু হবে না। যে ঘটনা মগধের রাজা বিম্বিসার কিংবা বিম্বিসারের পুত্র সেই অজাত শত্রুর ক্ষেত্রে ঘটেছে,
ঠিক একই ঘটনা আইভান দ্য টেরিবলের জীবনে ঘটেছে। যে ঘটনা বিম্বিসারের জীবনে ঘটেছে সেই একই ঘটনা সেই যে কমোডাস, কুখ্যাত রোমান সম্রাট কমোডাস এবং মার্কাস অর্লিয়াসের ক্ষেত্রে ঘটেছে। কমোডাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, রোমান সম্রাট নিরো এবং তার মা অ্যাগ্রিপ্পিনা, তাদের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে। কুসন্তান কখনো পিতামাতার নাম নেয় না, আর সুসন্তান সবসময় উঠতে বসতে পিতার নাম মাতার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অশ্রুসিক্ত হয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম। তো সেই থেকে যেটা হচ্ছে যে আমাদের দেশে এখন যারা সরকার পরিচালনা করছে তারা যা কিছুই করছেন এটার একটা পরিণতি আছে। সেই পরিণতি আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা বলেন তো, আইন শৃঙ্খলার কেন উন্নতি হলো না? কেন মব এখন পর্যন্ত বন্ধ হলো না? চাঁদাবাজি, অন্যায়, অবিচার, এগুলোর কোনো সুরাহা কেন হচ্ছে না? কেন মানুষ সেই বুক ফুলিয়ে সমাজে চলতে পারছে না? ক্ষণে ক্ষণে কেন দীর্ঘশ্বাস শুরু হয়েছে? বাংলার যে মধ্যবিত্ত সমাজ সেটি কেন শেষ হয়ে যাচ্ছে? নিত্য নতুন কোটিপতি কেন অর্থনীতিতে যুক্ত হচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ দৈনিক প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে? কেন মানুষ ইজ্জত বিক্রির জন্য পাগল হয়ে গেছে? কেন মানুষ শেষ সম্বল বিক্রির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে? কেন মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে? এই বিষয়গুলোর সুরাহা করতে হবে। ক্ষমতাকে কেন্দ্র করে তালি দেওয়া, ক্ষমতাকে কেন্দ্র করে সেই সুমিষ্ট ভাষণ এবং ক্ষমতার কেন্দ্রে বসে সেই হাজার বছর ধরে ক্ষমতাধর ব্যক্তিরা যে সকল কথাবার্তা শুনে আসছেন, সেই কথা শোনার যে অভিপ্রায়, এটির মধ্যে কোনো রকম সততা নেই, কোনো রকম সফলতা নেই, সার্থকতা নেই। একটা জিনিস লক্ষ্য করছেন যে হাতে গোনা অল্প কয়েকজন মানুষ আমাদের এই সমাজে আকার ইঙ্গিতে সরকারের একটু সমালোচনা করার চেষ্টা করছে, আর আকার ইঙ্গিতে হয়তো সরকারের যারা প্রতিপক্ষ তাদেরকে প্রশংসা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের এই সমাজে যে চিরায়ত একটা ভাইব্রেন্ট সামাজিক অবস্থান ছিল, সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বলার, শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করার এবং রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করার, আমরা যে এরশাদকে স্বৈরাচারী বলি, সেই এরশাদ যে সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের হাইকোর্টগুলো ভাগ হয়ে যাবে এবং হাইকোর্টের বেঞ্চগুলো আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে সেখানে স্থাপিত হবে, যেন বিভাগীয় মামলাগুলো ঢাকাতে আনতে না হয় এবং ঢাকার উপর চাপ কম পড়ে। একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু হাইকোর্ট বেঁকে বসলো, হাইকোর্ট বেঁকে বসে এরশাদের বিরুদ্ধে রায় দিয়ে বসলো এবং সেই রায় এরশাদ মানতে বাধ্য হলো। একই ঘটনার যদি 100 ভাগের 1 ভাগ শেখ হাসিনার জামানায় ঘটানো হতো, একেবারে যারা এই ধরনের ঘটনার উদ্যোক্তা সবাই টেংরি ভেঙে দেওয়া হতো। আর এখন তো টেংরি ভাঙা তো দূরের কথা, এখন এই ধরনের কথা কল্পনাই করতে পারবে না, ঘুমের মধ্যে কেউ কল্পনা করতে পারবে না। চারিদিকে শুধুমাত্র ভয়ের যে রাজত্ব, সেই ভয়ের রাজত্বের মধ্যে বিএনপির কে মহাসচিব হলেন, কে প্রেসিডিয়াম মেম্বার হলেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, কে এলজিআরডি মন্ত্রী হলেন, কয়জন মন্ত্রী হলেন, কয়জন বাদ গেলেন, এ সকল বিষয় নিয়ে যদি জনগণের আগ্রহ না থাকে, উৎসাহ না থাকে, উদ্দীপনা না থাকে, অংশগ্রহণ না থাকে, তাহলে ধরে নিতে হবে সরকার একটা প্যারালাইজড সরকারে পরিণত হয়েছে। সরকারের সঙ্গে জনগণের একটি আত্মিক সম্পর্ক থাকবে। একটি শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি রক্ত সঞ্চালন স্বাভাবিক না হয়, তাহলে যে অঙ্গ প্রত্যঙ্গটির সঙ্গে রক্ত সঞ্চালনের যে স্বাভাবিক যোগসূত্র না থাকে, সেই অঙ্গটি প্যারালাইজড হয়ে যায়, ধীরে ধীরে শুকিয়ে যায়। সরকারের সাথেও জনগণের, সংবাদপত্রের, তারপর দেশি বিদেশি বিভিন্ন সাহায্যকারী বন্ধুর সকলের একটা সম্পর্ক থাকতে হবে।
এবং সেই সম্পর্কগুলো টনটন করে বাজবে, সবসময় সরকারের কথা শুনবে না, বিদ্রোহ করবে, বিপ্লব করবে, গালাগালি করবে, শুয়োর গলবে, চিৎকার করবে, সরকারের সাথে বসবে, সরকার পাগল হয়ে যাবে জনগণকে খুশি করার জন্য, রাজি করার জন্য। কিন্তু গত 6 মাসে একটা সিঙ্গেল নো এক্সপেকটেশন, যখন মানুষ আপনার কাছে কোনো কিছু আশা করবে না, চিৎকার করবে না, আপনার ব্যাপারে কোনো কিছু বলবে না, আপনাকে সবাই খরচের খাতায় ফেলে দিয়েছে, এটি হলো স্বাভাবিক। একদম আপনার কাছে না, এর কাছে দিতে পারবে না, এর কাছে চাওয়াটা ঠিক হবে না, দেবে না, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখনই মানুষ বিমুখ হয়ে যায়, মানুষ মুখ ফিরিয়ে নেয়। এখন এই সরকারের সাথে জনগণের যে আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে, যদি সরকার সেটা বুঝতে পারে, হয়তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা আবার নতুন করে শুরু করতে পারবে। কিন্তু যে ধারায় তারা গত 6 মাস ধরে চালিয়ে আসছে, সেই ধারা যদি অব্যাহত থাকে, জনগণের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে, দেশের সঙ্গে তাদের দূরত্ব বাড়তেই থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।